নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদের জনসংখ্যার ব্যাপারে এবং ভারতীয় সমাজের বয়সগত বিবর্তনের ব্যাপারে এমনই একটি আলোচনা যাতে আমাদের বর্তমান ধারণার অনেক পরিবর্তন হয়ে যাবে, আমাদের চেনা সমাজটা অচেনা হয়ে যেতে পারে। এই রকম একটি তথ্যই আপনাদের সামনে নিয়ে এসেছি। গবেষকরা যে গবেষণা করছেন জনসংখ্যা বৃদ্ধি বা জনসংখ্যার চরিত্রের পরিবর্তন নিয়ে, তারা অনেকেই মনে করছেন যে আর 25 বছর পরে 2050 সাল নাগাদ এ দেশে প্রতি 100 জন মানুষের মধ্যে 20 জন বা তারও বেশি হয়ে যাবেন 60 বছরের বেশি বয়সী। অর্থাৎ আজকে যাদের আমরা সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষ আখ্যা দেই, আইনগতভাবেও তাদের বয়স্ক মানুষ আখ্যা দেওয়া হয়, তারা ব্যাংকে বয়স্ক মানুষের কিছু সুবিধা পান, ইনকাম ট্যাক্সে বয়স্ক মানুষদের কিছু সুবিধা পান। সেই সংখ্যাটা আজকে যা আছে তার থেকে আরও অনেক বেড়ে যাবে। এটাই হচ্ছে গবেষকদের মূল বক্তব্য। এখন কেন এই বৃদ্ধি, এই ব্যাপারে চর্চা চলছে গত 1-1.5 দশক ধরে। এই চর্চা ক্রমশই আরও নিবিড়ভাবে করা হচ্ছে। কেন এই বৃদ্ধি? একটা কারণ স্পষ্টতই দেখা যাচ্ছে যে নতুন নতুন ওষুধ আবিষ্কারের ফলে এবং স্বাস্থ্য সচেতনতা মানুষের মধ্যে বাড়বার ফলে তাদের আয়ু, যেটা স্বাধীনতার সময় 30-এরও কম ছিল হয়তো গড় আয়ু, সেটা এখন অনেক বেড়ে গেছে। এবং ভারতের মতো দেশে সাধারণভাবে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ বলে পরিভাষায় যাকে বলা হয়, অর্থাৎ যে শিশু সবে ভূমিষ্ঠ হলো সে কত বছর পর্যন্ত বাড়বে, তার গড় পরিমাণটা এখন 70 বছর ছুঁয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে গত কয়েক দশকে ভারতের গড় মানুষদের গড় আয়ু বেশ বেড়ে গেছে। এবং আজকে যখন ভোট টোট হয় তখন নির্বাচন কমিশন তথ্য প্রকাশ করে যে কতজন শতায়ু ব্যক্তি, অর্থাৎ যাদের বয়স 100 বা তারও বেশি, এরকম কতজন ভোট দিয়েছেন বা ভোটার আছেন, এই রকম তথ্য তারা প্রকাশ করে। সুতরাং এই যে জনসংখ্যার চরিত্রের বা বিন্যাসের পরিবর্তন, ডেমোগ্রাফিতে পরিবর্তন, তার একটা অন্যতম কারণ হলো মানুষের আয়ু বৃদ্ধি। আগে 50 বছর বাঁচলেই, আমি 50 বছর আগের কথা বলছি, 50 বছর বাঁচলেই বেশ যথেষ্ট বাঁচা হয়েছে বলে লোকে মনে করতেন। আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল সরকারি কর্মচারীদের অবসরের সময় ছিল 58 বছর এবং তখনকার তথ্যে দেখা যেত সরকারি কর্মচারীরা অন্য মানুষদের থেকে তথাকথিত কিছুটা সচ্ছল থাকলেও, তারা ডাক্তার বদ্যি দেখাবার ক্ষমতা তাদের বেশি থাকলেও অনেকেই রিটায়ারমেন্ট পর্যন্ত চাকরি করতে পারতেন না, তার আগেই তাদের মৃত্যু হতো। এই রকম ঘটনা আগে ছিল। এখন আবার উল্টো, রিটায়ার করার পরে বহু বছর ধরে তারা পেনশন নিচ্ছেন, হয়তো 58 বছরে কি 60 বছরে রিটায়ার করেছেন, অনেকেই 25, 30, 40 বছর পেনশন পাচ্ছেন, যেটা আবার সরকারের কোষাগারে একটা চাপ তৈরি করছে। সুতরাং ব্যাপারটা পুরো উল্টে গিয়েছে। সুতরাং আয়ু বৃদ্ধি হওয়াটা একটা কারণ, জনসংখ্যায় বুড়ো মানুষদের সংখ্যা বেড়ে যাওয়া বা অনুপাত বেড়ে যাওয়া। আরেকটা কারণ হচ্ছে, এটা দুনিয়াব্যাপী দেখা গেছে, মানুষ যত
সচ্ছলতার পথে এগোবে, মানুষ যত শিক্ষা দীক্ষা পাবে, মানুষ যত বিজ্ঞান প্রযুক্তি আয়ত্ত করবে, মানুষ যত গ্রামীণ জীবন থেকে শহুরে জীবনের দিকে হাঁটি হাঁটি পা পা করে এগোবে, তত কাপল পিছু, স্বামী স্ত্রী পিছু বা নারী পুরুষ পিছু বা একজন নারী পিছু সন্তান জন্মের সংখ্যা কমবে। যখন কৃষিভিত্তিক সমাজ ছিল তখন কৃষিকাজেই লেগে যেত পরিবারের সবাই। সুতরাং একজন মহিলার 5 জন 7 জন 10 জন যদি সন্তানও হতো, তাদের মধ্যে যারা পুরুষ অন্তত তারা মাঠে গিয়ে কাজে লেগে যেত, যারা মহিলা তারা বাড়িতে ধান ভানার কাজ করত, ধান সেদ্ধ করার কাজ করত, এই সব চলতো। এখন সেটা আর চলে না। আরেকটা কারণ আছে যার জন্য মহিলা পিছু সন্তান জন্মের সংখ্যা কমে যাচ্ছে। একটা সময় দেখা যেত, মনে করা হতো সমাজে যে যদি মেয়ে সন্তানের জন্ম হয় সে হচ্ছে পরিবারের বোঝা এবং বংশগতি অব্যাহত রাখতে একটি ছেলে সন্তানের জন্ম গ্রহণ দরকার। সেই জন্যে পরপর যদি মেয়ে জন্মাতো তারা চালিয়েই যেত সন্তান জন্ম, যতক্ষণ না একটি ছেলের উদয় হয়। অনেক ক্ষেত্রে আমি বাস্তব ক্ষেত্রে জানি যে এইরকম 10-11 জন মেয়ে সন্তানের জন্ম হয়েছে এবং সর্বশেষ যেটি জন্মেছেন তার নাম রাখা হয়েছে ইতি। সুতরাং এইটাও একটা কারণ ছিল যে কারণে অনেক বেশি সন্তানের জন্ম হতো। এখন মেয়েরা শিক্ষা দীক্ষা কাজের ব্যাপারে অনেকটা এগিয়ে আসায় সংসারের দায়িত্ব, বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব অনেক ভালোভাবে নিতে শুরু করার ফলে ওই যে প্রয়োজনটা যে আমাকে একটি ছেলে সন্তান পেতে হবে, সেই প্রয়োজনটা বা সেই সংস্কৃতিটা অনেকটা কমে গেছে। তার ফলে দেখা যাচ্ছে নারী পিছু সন্তান জন্মের সংখ্যাটা বেশ দ্রুত গতিতে কমছে। যে দেশ যত বেশি সচ্ছল হয়েছে, শিক্ষা দীক্ষা বেশি হয়েছে, সেই দেশে তত বেশি এটা হয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশে জনসংখ্যা সংকুচিত হয়ে যাচ্ছে। আমেরিকাতেও সেই অবস্থা, রাশিয়াতেও সেই অবস্থা। এমনকি চীন, যারা একসময় বিশ্বের সবথেকে বড় জনসংখ্যা নিয়ে দাঁড়িয়েছিল, সেই চীনেও কিন্তু জনসংখ্যা সংকুচিত হচ্ছে। সে দেশের সরকার আগে 1 সন্তান নীতি নিয়েছিল, এখন বলছে 3টে সন্তান হোক দম্পতির, তাহলে আমরা কিছু পুরস্কার দেব। সুতরাং এটা দুনিয়াব্যাপী ঝোঁক। আমাদের দেশের ছবিটা হচ্ছে এরকম যে সেই 70-এর দশকে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বেশ প্রচার করে শুরু করার পরে দক্ষিণী রাজ্যগুলো তারা খুব ভালোভাবে এই জন্ম নিয়ন্ত্রণটাকে সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। তার ফলে আমি যে রাজ্যগুলোর নাম করছি, ধরা যাক কর্ণাটক, অন্ধ্র, কেরালা, তামিলনাড়ু এবং পন্ডিচেরি, এই জায়গাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার এতটাই কমে গেছে যে জনসংখ্যা ওই রাজ্যগুলোতে আর বাড়ছে না অথবা খানিকটা সংকুচিত হচ্ছে। এক্ষেত্রে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে বলা হয় 2.1। একটি দম্পতির যদি সারা জীবনে 2.1 জন সন্তান হয়, 2.1 তো হতে পারে না, মানে ধরুন 10টি দম্পতির 21টি সন্তান হয়, তাহলে জনসংখ্যা বৃদ্ধি হয় না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কমেও না বাড়েও না। ধরে নেওয়া হয় 21 জন যে জন্মালো তার মধ্যে একজন কোনো কারণে মারা যাবে এবং 20 জন দম্পতির জায়গায় 20টি নতুন শিশু চলে আসবে, সুতরাং জনসংখ্যা 1 থাকবে। আপনাদের জানিয়ে রাখি, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এখন নারী পিছু সন্তান জন্মের সংখ্যা এই 2.1 থেকে নেমে গেছে। মনে করা হয় যে এখন পশ্চিমবঙ্গেও জন্মহার নারী পিছু এটা 1.6 হয়ে গেছে। সেক্ষেত্রে এবারে জনগণনার পরে ছবিটা স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গেও হয়তো জনসংখ্যা বৃদ্ধি থমকে দাঁড়িয়েছে,
অথবা থমকে দাঁড়াবার মুখে। স্বভাবতই যেহেতু নতুন শিশু কম জন্মাচ্ছে আর বয়স্করা বেশি দিন বাঁচছে, তাই এই জনসংখ্যার বিন্যাসে পরিবর্তন হচ্ছে। সেটাই হচ্ছে 2050 সালে প্রতি 5 জনে একজন হবেন। তার মানে 2001 সালে যেখানে একজন বৃদ্ধকে দেখবার জন্য 8 জন 9 জন অল্প বয়স্ক থাকতেন, 2050-এ একজন বৃদ্ধকে দেখবার জন্য 4 জন মাত্র অল্প বয়স্ক থাকবেন। এই জিনিসটা একটা চিন্তার। এখন এই বৃদ্ধদের কিভাবে সমাজের কাজে লাগানো যায়, তারাও যাতে একা বোধ না করেন জীবনে, তাদের অসুখ বিসুখে সমাজ কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারে, আবার শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ার পরেও তাদের কাজ কিভাবে সমাজকে উপকৃত করতে পারে, এইগুলো আজকের বিশ্বে বিরাট বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই দিকে আমরাও ভাবনা চিন্তা শুরু করেছি। এবার জনগণনার পরে আরও স্পষ্ট হবে সেই বিষয়টা। আমরা দেখব জনগণনার ফলাফল কি হয় এবং সে বিষয়ে নতুন নতুন গবেষণা কি সামনে আসে। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।